ইয়েস, ভালো আছেন? সবাইকে আসতে বলেন। কেমন আছেন সবাই? আসতে বলেন সবাইকে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন আপনি? খুবই ভালো আছি। আপনার বেবি আমরাও সবাই ভালো আছি। আপনার বেবি আলহামদুলিল্লাহ। কেমন আছে? আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছি। আচ্ছা, সবাইকে আসতে বলেন। আমরা বিউলফটা করে ফেলবো। অলরেডি তো বুঝেই গেছেন কি বিউলফ, কি আসতে যাচ্ছে, কি হবে, ঠিক না? জি ম্যাডাম। সিলেবাস তো সোজা। ইয়েস ম্যাম। বলো বলো। আইয়া। কে কথা বলছে? এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ওল্ড ইংলিশ লিটারেচারের ফেমাস ওয়ার্ড বিয়ল্ফ নিয়ে। এটি একটি এপিক পোয়েম এবং বিয়ল্ফ হচ্ছে ওল্ড ইংলিশ লিটারেচারের লংগেস্ট এবং ওল্ডেস্ট সার্ভাইভিং পোয়েম ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই পোয়েমের টোটাল 3182 লাইন্স রয়েছে এবং এটি লেখা হয় এলিটারেটিভ ভার্স স্টাইলে। বিয়ল্ফের রাইটার সম্পর্কে খুব একটা কিছু জানা যায়নি, তবে ধারণা করা হয় এই কবিতাটি স্কোপসে লিখেছেন। স্কোপস মানে হচ্ছে অ্যাংলো স্যাক্সন পোয়েটদের একটা গ্রুপ, যাদেরকে স্কোপস বলা হতো। এছাড়া এটার পাবলিকেশন ডেট কোনো কিছু জানা যায়নি, তবে অনুমান করা হয় 7th সেঞ্চুরিতে এটা লেখা হয় এবং এর সেটিংসটা রাখা হয় নর্দার্ন ইউরোপে, স্পেশালি ডেনমার্ক এবং সুইডেনে। এই কবিতায় আমরা একজন লিজেন্ডারি ক্যারেক্টার বিয়র্ক সম্পর্কে জানতে পারবো। সে কিভাবে মনস্টারদের সাথে ফাইট করে এবং পরবর্তীতে 50 বছর শান্তিপূর্ণভাবে রাজ্য শাসন করেন। এই সবকিছুই এই কবিতায় তুলে ধরা হয়েছে। এই কবিতার ক্যারেক্টার গুলো সম্পর্কে বলি। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে রডগার। সে হচ্ছে ড্যান্সের রাজা এবং সে যুদ্ধ জয়ের কারণে অ্যাজ এ ট্রিবিউট সে একটি মধুশালা বা হল নির্মাণ করেন ফর হিজ পিপল অ্যান্ড রেইন। কিন্তু দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সে অনেকগুলো মনস্টারের দ্বারা সেই হলটা অ্যাটাক হয় এবং তার অনেকগুলো পিপল মৃত্যুবরণ করে। এরপর হচ্ছে হ্যারোড। হ্যারোড হচ্ছে সে যে মধুশালাটা নির্মাণ করেছিলেন বা হলটা নির্মাণ করেছেন তার নাম। এবং এই হলটা তিনি নির্মাণ করেছিলেন মেইনলি বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল পালন করার জন্য, যাতে করে তার পিপলসরা বিভিন্ন ইভেন্টস এখানে পালন করতে পারে। গ্র্যান্ডেল।
গ্র্যান্ডেল হচ্ছে একটা মনস্টার এবং সে হ্যারোডকে যে মিউজিকটা চলছিল, মানে ওই মধুশালায় যে মিউজিকটা চলছিল তা গ্র্যান্ডেলের পছন্দ হয় না, যার কারণে সে কি করে, সেই হ্যারোডটাকে অ্যাট্রাক্ট করে এবং সেখানে যারা থাকে সকলকে খেয়ে ফেলে। পরবর্তীতে বিয়ল্ফের সাথে সে নিহত হয়। বিয়ল্ফ বিয়ল্ফ হচ্ছে গিট এর মানে রাজা, বা বলা যায় তিনি সেখানকার ছিল আমূর্ত হিসেবে ছিলেন বিয়ল্ফ। এবং পরবর্তীতে দেখা যায় যে যখন এই যে রদগার বিপদে পড়ে তখন বিয়র্ক তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং মনস্টারের সাথে ফাইট করে সেই গ্র্যান্ডেল এবং গ্র্যান্ডেলের মা সকলকে তিনি হত্যা করে ফেলে। পরবর্তীতে 50 বছর সে গ্রেট রাজ্য শাসন করে এবং এট লাস্ট আমরা দেখতে পাই কি একটা ড্রাগনের সাথে যুদ্ধ করতে গিয়ে সে আহত হয় এবং পরে সে আহত হওয়ার কারণে ক্ষতটা এত বেশি ছিল সে সেইভাবে মৃত্যুবরণ করে। ওলফগার ওলফগার হচ্ছে রদগারের খুবই বিশ্বস্ত একজন লোক এবং সে যখন বিয়ল্ফ আহ, রদগারের সাথে দেখা করতে আসে তখন এই উলফগারই বিয়ল্ফকে চেক করে, মানে সে ঠিকভাবে দেখা করতে পারবে কিনা বা সে সঠিক মানুষ কিনা এই জিনিসটা সে চেক করে এবং বিয়ল্ফকে ভেতরে পাঠায়। তারপর গ্র্যান্ডালস এর মাদার সেও ছিল একটা মনস্টার। তিনি হ্যারোডে এসেছিলেন তার ছেলে গ্র্যান্ডওয়েলের হত্যার প্রতিশোধ নিতে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সেও বিয়ল্ফের হাতে নিহত হয়। এরপরে ক্যারেক্টার হচ্ছে অ্যাশার এবং সে হচ্ছে রদগারের অ্যাডভাইজার ছিল, ভেরি ইম্পর্টেন্ট পার্সন ফর রদগার। এবং গ্র্যান্ডেলের মা তাকে হত্যা করেছিল এট ফার্স্ট এবং রদগার খুবই দুঃখিত হয়ে পড়ে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই এর অ্যাশারের মৃত্যুতে রদগার এতটাই বেশি স্যাড হয়ে যায় কি সে আবার বিয়ল্ফকে ডাকে যাতে করে গ্র্যান্ডেলের মাকে হত্যা করতে পারে। এরপর হচ্ছে দ্য ড্রাগন। এই ড্রাগনটা হচ্ছে বিয়ল্ফ যখন তার 50 বছরের রাজ্য শাসন করছিল এবং সে একদম এইজড একটা পার্সনে পরিণত হয়েছিল তখন এই ড্রাগনের উৎপাত শুরু হয়। মেইনলি হয়েছিল কি, ড্রাগনের কিছু ট্রেসার ছিল, সে অনেক সময় ধরে এই জিনিসগুলোকে গার্ড দিচ্ছিল, কিন্তু একটা চোর কি করে সে ট্রেজার থেকে একটা কাপ চুরি করে ফেলে, যার কারণে ড্রাগন খুবই রাগ হয়ে যায় এবং সে কি করে সবকিছুতে আগুন লাগিয়ে দিতে শুরু করে। বিয়ল্পের যে হল রয়েছে বা তার যে প্রাসাদ সেটাতেও সে আগুন লাগিয়ে দেয় এবং পরবর্তীতে বিয়ল্ফ তার সৈন্যদেরকে নিয়ে এই ড্রাগনকে হত্যা করতে যায় এবং ড্রাগনের সাথে তার খুব বড় একটা ফাইট হয় এবং সে ফাইটে আমরা দেখতে পাই বিয়ল্ফের যে সৈন্যরা তার সাথে ছিল সকলেই পালিয়ে যায়, শুধুমাত্র উইগলেভ একজন ছিল যে বিয়ল্ফের সাথে থেকে যায় এবং তারা দুজন অনেক ফাইট করে এবং ড্রাগনটাকে পরবর্তীতে কি করে তারা মেরে ফেলতে সফল হয়েছিল। এরপর হচ্ছে উইগলেভ। উইগলেভ হচ্ছে বিয়ল্ফের খুবই কাছের একজন মানুষ ছিল, মানে যখন ড্রাগনের সাথে তারা ফাইট করতে যায় তখন সকলেই চলে যায়, শুধুমাত্র উইগলেভ সেখানে থেকে যায় এবং বিয়ল্ফের মৃত্যুর পূর্বে উইগলেভকে বলে সে যাতে বিয়ল্ফের মৃত্যুর পর এই রাজ্য শাসন করে এবং সে তার কথা মতো রাজ্য শাসন করে এবং বিয়ল্ফকে তার কথা অনুযায়ী যেভাবে তাকে সমাধিস্থ করতে বলে সবকিছু এই উইগলেভ সম্পন্ন করে। এগুলো হচ্ছে বিয়ল্ফের ক্যারেক্টার। আশা করি বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে এর পোয়েমটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ওল্ড ইংলিশ লিটারেচারের ফেমাস পোয়েম বিয়ল্ফ নিয়ে। বিয়ল্ফের ব্যাকগ্রাউন্ড স্টোরি এবং ক্যারেক্টার্স গুলো নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি, এখন কবিতার সামারি নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা দেখতে পাই রদগার নামে ড্যান্সের যে রাজা রয়েছে তার প্রশংসার মধ্য দিয়ে এই কবিতাটা শুরু হয়। হি ওয়াজ এ ভেরি গুড কিং লাইক হিজ অ্যানচেস্টার্স, মানে তার পূর্বপুরুষদের মতো। কিছু সময় আগে সে একটি যুদ্ধে জয়লাভ করে এবং সেই খুশিতে তিনি তার পিপলদের জন্য একটা হল নির্মাণ করেন এবং সেখানে যাতে তারা বিভিন্ন ধরনের আনন্দ উৎসব করতে পারে। তবে বেশি দিন তাদের এই আনন্দটা থাকলো না, তার কারণ হচ্ছে তারা সেখানে যে মিউজিকটা প্লে করছিল তা গ্র্যান্ডার নামে একটা মনস্টার ছিল সেখানে, তার সেটা পছন্দ হয়নি এবং সে কারণে দেখা যায় তাদের যে হন হ্যারড সে মনস্টার গ্র্যান্ডেল সেটাকে অ্যাটাক করে এবং রদগার সকালে উঠে দেখে যে তার অনেকগুলো সৈন্য মারা গিয়েছে এবং সেখানে একদম ব্লাড শেড হয়ে আছে। এরপর সে খুবই হতাশ হয়ে চিন্তা করলো কি করা যায়। দেখা গেল কি এভাবে পুরো 12 ইয়ার্স পাস, 12টা বছর এভাবে চলতে থাকলো। এরপর এই যে গ্র্যান্ডেলের অত্যাচারের ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে পড়লো এবং এই খবরটা গিয়ে পড়লো অ্যানাদার ট্রাইব
গিবস এ গিয়ে এই খবরটা যায়, তখন সেখানে একজন খুবই শক্তিশালী এবং লেজেন্ডারি ক্যারেক্টার ছিল বিয়ল। সে চিন্তা করলো সে ড্যান্স রাজ্যটাকে কি করবে, সাহায্য করবে, মানে রথগারকে সাহায্য করবে। এবং সে কি করে, হি সেলস টু দ্য ল্যান্ড অফ দ্য ড্যান্স উইথ হিজ বেস্ট ওয়ারিয়র্স, এবং সে তার বেস্ট ওয়ারিয়র্সদের সাথে সমুদ্র পথে সে ড্যান্স রাজ্যে আসে। এবং তার আসার পর রথগারের যে মানে ফ্যান রয়েছে, মানে যাকে আমরা বলতে পারি বা রাজসভার একজন মেম্বার, ওলফগার ফার্স্টে সেই গ্রিডসদেরকে মানে বিয়সদেরকে চেক করে আসলে কি তারা রথগারের সাথে কথা বলার জন্য উপযুক্ত ছিল কিনা। তারপর চেক করার পর বিয়সদেরকে ভেতরে পাঠানো হয় রথগারের সাথে দেখা করার জন্য। তো তখন রথগার বিয়সকে দেখে চিন্তা করে একবার রথগার তার বিয়সের বাবাকে হেল্প করেছিল, এখন বিয়স তাদেরকে হেল্প করছে। এরপর বিয়সকে তারা খুবই গ্রেটলি ওয়েলকাম করে। বিয়সের সম্মানে তারা কি করে, একটা লার্জ ফিস্ট দেওয়া হয়, একটা বড় উৎসব করা হয় এবং সকলেই রাতে ঘুমিয়ে পড়ে সেই অনুষ্ঠান সবকিছু পালন করে। বিয়স এবং বিয়সের যেসব মানুষ ছিল সকলে সেই হলেই ঘুমায়। হেরোড যে হলটা নির্মাণ করেছিল রথটা সেখানে ঘুমায়, কারণ তারা চেয়েছিল গ্র্যান্ডেলকে রাতে যাতে তারা ধরতে পারে গ্র্যান্ডেল যখন আসে। এরপর গ্র্যান্ডেল অ্যারাইভস এট হেরোড অ্যাজ ইউজুয়াল, হাংরি ফর ফ্লিশ। এবং সে যখন আসে সে দেখতে পায় কি সে মাংসের জন্য একদম হাংরি হয়ে আছে, সে রাত্রেবেলা আসলো এবং বিয়সরা তার উপর খুবই কেয়ারফুলি নজর রাখছিল। সে গ্র্যান্ডেল এসে মাত্র কি করলো, বিয়ন্সের একজন মানুষকে খেয়ে ফেললো। এরপর গ্র্যান্ডেল রিচেস ফর বিয়ন্স এবং সে বিয়ন্সের কাছে আসলো, এন্ড বিয়ন্স গ্রেপস গ্র্যান্ডেলস আর্ম এন্ড ডাজ নট লেট গো। সে কি করলো, বিয়ন্স গ্র্যান্ডেলের আর্মসটাকে এমন ভাবে ধরলো যে গ্র্যান্ডেল আর ছুটতে পারলো না। এখানে বিয়ন্সের যে গ্রিপ রয়েছে, মানে যে খপ্পর বা থাবা যেটা ছিল, ওটা এতটা স্ট্রং ছিল, একজন 30টা মানুষের সমান শক্তিশালী ছিল। সে যখন গ্র্যান্ডেলকে ধরলো গ্র্যান্ডেল আর কিছু করতে পারলো না। এবং বিয়স he thrashes about causing the hall to nearly collapse, মানে সে এমন ভাবে গ্র্যান্ডেল কাজটাতে লাগলো মনে হচ্ছে কি সেই হলটাই এখন কলাপস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপর গ্র্যান্ডেল কিছু করতে না পেরে তার যে আর্ম রয়েছে সে আর্মটা বিয়স নিজে ছিঁড়ে ফেলে ফেলে দিয়েছিল এবং গ্র্যান্ডেল তার নিজের গুহায় চলে যায় তার একটা আর্ম রেখে, এবং সেখানে সে পরবর্তীতে মৃত্যুবরণ করে। কিছু সময় পর দেখা যায় কি ড্যান্সের যারা লোকজন ছিল তখন বিয়ন্সকে তারা একদম অ্যাজ দ্য গ্রেটেস্ট হিরো হিসেবে এক্সপ্লেন করেন, এবং রথগার তার বিয়ন্সের এই জিতের কারণে বিভিন্ন ধরনের গান গাইতে লাগলো, তারা উৎসব পালন করতে লাগলো। এছাড়া আহ রথগার তাকে একটা বড় তরবারি গিফট করলো। এরপর বিভিন্ন ধরনের ট্রেজার বিয়ন্সকে দিয়েছিল, তার কারণ হচ্ছে এই বিয়ন্সের কারণে এই 12 বছরের এত বড় অত্যাচারের হাত থেকে তারা মুক্তি পেয়েছে। এরপর আমরা দেখতে পাই সকলে যখন তাদের বিয়ন্সের ভিক্টরি পালন করার পর এবং ভাবছে কি সবকিছু সলভ হয়ে গিয়েছে এবং এখন তারা শান্তিতে ঘুমাতে পারবে, সবাই রাতে যার যার মতো ঘুমিয়ে পড়লো। এরপর কিছু সময় পর তারা দেখতে পায় যে গ্র্যান্ডেলের মা এসে হাজির হলো। গ্র্যান্ডেলের মা তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিল, এবং সে এসে মাত্র কি করে, রথগারের খুবই ক্লোজ একজন পার্সন তার ফ্রেন্ড অ্যাডভাইজার অ্যাশারকে এসে গ্রেফ করে এবং তাকে হত্যা করে ফেলে। এরপর রথগার খুবই স্যাড হয়ে পড়ে, কারণ এই অ্যাশার তার খুবই ক্লোজ একজন পার্সন ছিল, অ্যাডভাইজার হিসেবে কাজ করছিল। পরবর্তীতে বিয়ন্সকে আবার ডাকা হয়। বিয়ন্সকে আবার ডাকা হলে তারা বিয়ন্স এবং তার সৈন্যরা সকলে সমুদ্র গর্ভে যায়, কারণ গ্র্যান্ডেলের মা সমুদ্রের নিচে বসবাস করত। এবং তারা সমুদ্রের একদম তলদেশে যাওয়ার পর বিয়ন্স মানে অনেকটুকু তাকে সাঁতার কাটতে হয়, ভিতরে যায়, ভিতরে যাওয়ার পর সে দেখে সেখানে কি গ্র্যান্ডেলের বডিটাও রয়েছে। এবং গ্র্যান্ডেলের মার সাথে বিয়ন্সের অনেক বড় একটা ফাইট হয়, এবং সে কি করে তার যে ওই ঐন্দ্রজালিক একটা তরবারি ছিল সেই তরবারি দিয়ে গ্র্যান্ডেলের মাকে হত্যা করে ফেলে। অন্যদিকে গ্র্যান্ডেলের যে বডি সেখানে সে দেখতে পায়, সে কি করে তার হেডটাকে অ্যাজ এ ট্রফি হিসেবে নিয়ে আসে, মানে জিতের টোকেন হিসেবে। কিন্তু ড্যান্সরা মনে করে, মানে উপরে যে তার জন্য যারা ওয়েট করছিল তারা ভেবেছিল বিয়ন্স হয়তো এতক্ষণে মারা গিয়েছে, কারণ বিয়ন্স অনেকটা সময় ধরে ফেরত আসছিল না। ওদিকে দেখতে পায় কি বিয়ন্স ফিরে এসেছে এবং তারা খুব বেশি খুশি হয়ে যায় এবং তাকে রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যখন সে গ্র্যান্ডেলকে হত্যা করেছিল তখন সে গ্র্যান্ডেলের আর্মটাকে খুলে নিয়ে ফেলেছিল, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সেটাকে সে ছাদে হ্যারোটের ছাদে তাদের জয়ের চিহ্ন হিসেবে ঝুলিয়ে রাখা হয়েছিল। এখন সে কি করেছে, গ্র্যান্ডেলের হেডটাকে কেটে নিয়ে এসেছে দ্বিতীয়বার তার মাকে হত্যা করতে গিয়ে।
এরপর বিয়ন্সের জন্য আবার কি করা হলো, বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হলো, তাকে ট্রেজার দেওয়া হলো, এবং রদগার তাকে তাদের যে খানদানি বা পারিবারিক যে তলোয়ার ছিল সেটা বিয়ন্সকে দিয়ে দেয়। এবং এটা পাওয়ার কথা ছিল মেনলি রোজগারের ছেলে, কিন্তু সে বিয়ন্সকে দিয়েছিল, কারণ সে বিয়ন্সকে এখন তার নিজের ছেলের মতো কনসিডার করছে। যখন বিয়ন্স এখান থেকে যেতে রেডি হচ্ছে তখন সকলে খুবই স্যাড হয়ে যায়, এবং রোজগার বলে ইস, বিয়ন্স যদি কখনো এটা ছেড়ে না যেত। এরপর যাই হোক, বিয়ন্স তার সৈন্যদেরকে নিয়ে তার রাজ্যে গ্রিসে ফিরে গেল। বিয়ন্স ছিল মেইনলি গিবস রাজ্যের হাইজেলেক এবং হাইস্ট এর মানে ফ্যান হিসেবে কাজ করছিল, মানে আমর্ত্য হিসেবে, সেখানে একজন রাজসভার মানুষ হিসেবে সে ছিল। পরবর্তীতে এই গিবস রাজ্যের হাইগ্লেস হাইজেলেক খুবই খুশি হয়ে বিয়ন্সকে তার রাজ্যের অর্ধেক তাকে দিয়ে দেয় অ্যাজ এ রুলার হিসেবে, সে যাতে রুল করতে পারে। এরপর দেখা যায় তারা খুবই খুশি খুশি ভাবে দুজন হাফ হাফ শাসন করতে থাকে। তখন আমরা দেখতে পাই পরবর্তীতে হাইজেলেক একটা ব্যাটেলে খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করেন। এরপর বিয়স সেই গিবসের পুরো রাজ্যেরই রাজা হয়ে যায়, এবং খুব নাইসলি সে কি করতে থাকে, তার সিংহাসন পরিচালনা করতে থাকে, সবকিছু ঠিকভাবে চলছিল। এরপর আফটার ইন দ্য 15 ইয়ার অফ বিয়স রেইন, 50 বছর পর বিয়সের তখন দেখা যায় আরেকটা প্রবলেম দেখা দিল, আরেকটা মনস্টারের আবিষ্কার হলো। এখানে মেনলি কি হয়েছিল, এই যে গিবস রাজ্যে একটা ড্রাগন ছিল, সে 300 বছর ধরে অনেকগুলো ট্রেজারকে গার্ড দিয়ে রেখেছিল। মানে এটা ড্রাগন, এই ড্রাগনটা, তখন একটা চোর এসে কি করে, তার একটা কাপ চুরি করে ফেলে সে ট্রেজার থেকে। তখন ড্রাগন যখন ঘুম থেকে উঠে তখন সে দেখে কি সামথিং মিসিং। তখন সে খুব রেগে গিয়ে এই গিবস রাজ্যের অনেক কিছু পুড়িয়ে দিতে লাগলো, এবং বিয়ন্ড লার্নস দ্যাট দিস ড্রাগন হ্যাজ destroyed his own great hall, এবং দেখলো কি বিয়ন্ড ড্রাগনটা তার যে হল রয়েছে সেটাকে আগুন লাগিয়ে দেয়। এরপর সে চিন্তা করলো সে কি করবে, অনেক বেশি চিন্তায় পড়ে গেল। তার কারণ হচ্ছে সে অলরেডি অনেক বেশি ওল্ড হয়ে গিয়েছিল, এখন তার পক্ষে আর কি আগের মতো যুদ্ধ করা সম্ভব না। তাই সে প্রথমে ভাবলো কিছু মানে তার সৈন্য পাঠাবে যারা তার পক্ষে হয়ে যুদ্ধ করবে, কিন্তু তা কিছুই হলো না, কেউ রাজি হলো না। পরবর্তীতে বিয়স ভাবলো সে তো অনেক বড় একজন শাসন, মানে একসময় সে খুব ভালো যুদ্ধ করতো, এখনো সে পারবে, যদিও সে এজড হয়ে গিয়েছে, কৌশল তো সে জানে। সে 10 জন সৈন্য নিয়ে, সাথে তার সাথে ছিল তার 10 জন সৈন্য সহ এবং উইকলেস একজন কিংসম্যান বিয়লফের, তাদেরকে নিয়ে যায় সে ড্রাগনের সাথে ফাইট করতে। কিন্তু সেখানে ফাইট করতে গিয়ে দেখা গেল কি 10 জন, সে অন্য যে সৈন্য এসেছিল সকলে পালিয়ে গিয়েছিল, শুধু উইকলেস থেকে যায়। এরপর তাদের মধ্যে খুব বেশি ফাইট হয় বিয়ল্ফ এবং সেই ড্রাগনের মধ্যে। পরবর্তীতে সেই ড্রাগনকে বিয়ল্ফ হত্যা করতে সক্ষম হয়েছিল, কিন্তু তাকে মারতে গিয়ে বিয়ল্ফ অনেক বেশি ইনজোর্ড হয়ে গিয়েছিল, এবং যার কারণে বিয়ল্ফকে আমরা দেখতে পাই সে পরবর্তীতে সেখানে মারা যায়। এখানে দেখা যায় কি সকলেই তো পালাই গেছিল, কিন্তু উইকলেফ সেখানে থেকে যায়, এবং যার কারণে উইকলেফকে বিয়স বলল আমার পরে তুমি হবা এই রাজ্যের রাজা, এবং তুমি এই রাজ্যটাকে শাসন করবা। এবং আমরা পরবর্তীতে দেখতে পাই যে বিয়স যখন মারা যায়, এই উইকলেফ সে ড্রাগনের ট্রেজার গুলোকে আনে, এবং কাউকেই এই জিনিসটা ধরতে দেয় না, কারণ কেউ বিয়সকে হেল্প করতে তখন সেখানে ছিল না, তাই এই ট্রেজারের হকদার শুধুমাত্র বিয়স। এবং সে বিয়সের বডির সাথে ওই ট্রেজার গুলা একসাথে একটা মাউথ বানিয়ে বা একটা জিপির মতো বানিয়ে বিয়লফের দ্য অ্যাবেলেস্ট অফ অল ওয়ার্ল্ড কিংস এর শেষ কার্য সম্পন্ন করে, এবং উইকলেফ পরবর্তীতে সেই রাজ্যটাকে শাসন করতে থাকে, এবং এখানে বিয়লফের সমাপ্তি ঘটে। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে। এখানে দেখাতে চেয়েছিল মানে বিয়ল কিভাবে 3টা ড্রাগনের সাথে যুদ্ধ করে, এবং প্রত্যেকবারই সে জয়লাভ করেছিল, বাট লাস্টে সে অনেক বেশি ওল্ড হয়ে গিয়েছিল, তার আগের মতো অ্যাবিলিটি ছিল না, যার কারণে কি হয় সে আহত হয় এবং এই যুদ্ধে মৃত্যুবরণ করে। ধন্যবাদ সবাইকে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশে 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করবো ওল্ড ইংলিশ লিটারেচারের ফেমাস ওয়ার্ড বিয়ল্ফ নিয়ে। এটি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করবো ওল্ড ইংলিশ লিটারেচারের ফেমাস পোয়েম বিয়ল্ফ নিয়ে। বিয়ল্ফের ব্যাকগ্রাউন্ড স্টোরি এবং ক্যারেক্টার্স গুলো নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি, এখন কবিতার সামারি নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান,
পোয়েমের টোটাল 3182 লাইন্স রয়েছে এই এবং দুটোই এটি একদম লেখা হয় শেষ। এলিটারেটিভ ভার্স স্টাইলে। বিয়ল্ফের রাইটার সম্পর্কে খুব একটা কিছু জানা যায়নি, তবে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করবো ওল্ড ইংলিশ লিটারেচারের ফেমাস পোয়েম বিয়ল্ফ নিয়ে। বিয়ল্ফের ব্যাকগ্রাউন্ড স্টোরি এবং ক্যারেক্টার্স গুলো নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন কবিতার সামাটি নিয়ে আলোচনা করব। We are done with this, so ওনার দরকার নাই এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। হ্যালো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিটারেচার এরিয়া। তো স্টুডেন্ট, আজ এই ভিডিওতে আমি ওল্ড ইংলিশ পিরিয়ডের একটি মোস্ট ইম্পর্টেন্ট পোয়েম বিউলফ সম্পর্কে আলোচনা করব। তো আজ এই ভিডিওতে আমরা জানবো অ্যাবাউট বিউলফ, বিউলফ কি, বিউলফ কখন রচনা করা হয়েছিল, এর রচয়িতাকে, সমস্ত কিছু আমরা জানবো। এবং আমরা জানবো সামারি অফ বিউলফ, অর্থাৎ বিউলফের সামারি সম্পর্কে জানবো। বিউলফের যে সামারি রয়েছে সেটি সম্পর্কে আমরা জানবো এবং এছাড়াও আমরা জানবো বিউলফের ক্যারেক্টারগুলি সম্পর্কে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম আমরা জানবো অ্যাবাউট বিউলফ, অর্থাৎ বিউলফ সম্পর্কে জানবো। তো বিউলফ ইজ আ লং ন্যারেটিভ পোয়েম, ইট হ্যাজ নিয়ারলি 3182 লাইন। অর্থাৎ বিউলফ হলো একটি লং ন্যারেটিভ পোয়েম এবং এখানে 3182 এর কাছাকাছি লাইন রয়েছে। অর্থাৎ বিউলফ হলো একটি লং ন্যারেটিভ পোয়েম এবং এখানে প্রায় 3182টি লাইন রয়েছে। ইটস কম্পোজার অ্যান্ড কম্পোজিশন টাইম ইজ আননোন, অর্থাৎ এর লেখক এবং যিনি লিখেছেন তা জানা যায় না। অর্থাৎ এই বিউলফ পোয়েমটি কে লিখেছেন এবং কোন সময় লিখেছেন সেই সম্পর্কে আমরা জানি না। তবে এটা মনে করা হয় ইট ওয়াজ রিটেন বিটুইন 7th or 8th সেঞ্চুরি। অর্থাৎ এটা মনে করা হয় এটি লেখা হয় 7 এবং 8 সেঞ্চুরি এর মধ্যবর্তী সময়। তাহলে আমরা জানলাম বিউলফ একটি লং ন্যারেটিভ পোয়েম এবং এখানে প্রায় 3182টি লাইন রয়েছে। এছাড়া এর রচয়িতা এবং রচনার সময় আমরা জানতে পারি না, কিন্তু আমরা এটা ধরে নিতে পারি এটাকে রচনা করা হয় 7 থেকে 8 সেঞ্চুরি এর মধ্যে। তো এরপর আমরা এর ক্যারেক্টারগুলি সম্পর্কে দেখে নেব। তো এই বিউলফ পোয়েমের প্রথম যে ক্যারেক্টারটি রয়েছে তার নাম হলো বিউল। তো বিউলফ ওয়াজ আ পাওয়ারফুল ওয়ারিয়র অফ গিট। তো বিউলফ ছিল গিটের একজন পাওয়ারফুল অর্থাৎ শক্তিশালী যোদ্ধা। হি ফট 3 টাইমস, তো তিনি 3বার যুদ্ধ করেছিলেন। গ্র্যান্ডেল, গ্র্যান্ডেলস মাদার অ্যান্ড আ ড্রাগন, তো তিনি ফার্স্ট টাইম গ্র্যান্ডেল এবং সেকেন্ড টাইম গ্র্যান্ডেল মা এবং থার্ড একটি ড্রাগনের সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন। তাহলে আমরা বিউলফ সম্পর্কে কি দেখলাম? বিউলফ হলো একজন পাওয়ারফুল যোদ্ধা গিটের, অর্থাৎ গিট জায়গার, গিট নামে একটি জায়গা রয়েছে, সেই জায়গায় পাওয়ারফুল যোদ্ধা হলো এই বিউলফ। এই বিউলফ 3 টাইম অর্থাৎ 3বার তিনি যুদ্ধ করেছিলেন। প্রথমবার যুদ্ধ করেছিলেন গ্র্যান্ডেলের সঙ্গে, দ্বিতীয়বার যুদ্ধ করেছিলেন গ্র্যান্ডেলের মার সঙ্গে এবং তৃতীয়বার যুদ্ধ করেছিলেন একটি ড্রাগনের সঙ্গে। এরপর আমরা নেক্সট যে ক্যারেক্টারটি সম্পর্কে জানবো তার নাম হলো হ্রদগার। তো এই হ্রদগার ছিলেন ডেনমার্কের কিং। হ্রদগার ওয়াজ দ্য কিং অফ ডেনমার্ক। এই হ্রদগার ছিলেন ডেনমার্কের রাজা এবং হি মেড আ মেড হল হুইচ নেম ওয়াজ হেরথ। তো তিনি একটি মেড হল বানিয়েছিলেন যার নাম ছিল হেরথ। তাহলে হ্রদগার সম্পর্কে আমরা জানতে পারলাম হ্রদগার ছিল ডেনমার্কের রাজা, তিনি একটি মেড হল বানিয়েছিলেন যার নাম ছিল হেরথ। এরপর 3 নম্বরে আমরা যে ক্যারেক্টারটি সম্পর্কে জানবো তার নাম হলো গ্রেন্ডেল। গ্রেন্ডেল ওয়াজ আ মনস্টার হু এট ম্যান, অর্থাৎ গ্রেন্ডেল একজন দৈত্য যিনি সবসময় মানুষ খেয়ে থাকেন। হি ওয়াজ কিল্ড বাই বিয়ল্ফ। তো এই যে গ্রেন্ডেল, এই গ্রেন্ডেল মারা গিয়েছিল বিয়ল্ফের দ্বারা, অর্থাৎ বিয়ল্ফ এই গ্রেন্ডেলকে মেরেছিল বা হত্যা করেছিল। ওর পরের যে আমরা ক্যারেক্টারটি সম্পর্কে জানবো তার নাম হলো গ্রেন্ডেল মাদার, অর্থাৎ গ্রেন্ডেলের মা।
এই গ্রেন্ডেলের মা ছিলেন একজন মনস্টার। এই গ্রেন্ডেলের মাকে মেরেছিল এই বিউল। তো গ্রেন্ডেলের মা গ্রেন্ডেলের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিল, কিন্তু এই গ্রেন্ডেলের মাকে মেরে ফেলে বিউল। এরপর আমরা যে ক্যারেক্টারটি সম্পর্কে জানবো তার নাম হলো ড্রাগন। তো এই ড্রাগনকে মেরেছিল বিউল। এই ড্রাগন গিয়ে বিউল যেখানে থাকতো গিট, সেই গিটে এসে ফায়ার স্প্রেড করেছিল, অর্থাৎ আগুন দিয়ে সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছিল। তাই এই ড্রাগনকে মেরেছিল বিউল। তো এবার আমরা মূল সামারিতে ফিরে যাব। তো এই যে কিং হ্রদগার, এই কিং হ্রদগার ছিলেন ডেনমার্কের একজন রাজা। তিনি ডেনমার্কে রাজ্য শাসন করতেন এবং রাজ্য শাসন করতে করতে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। এই বৃদ্ধ বয়সে তিনি একটি মিডল বানান, যার নাম ছিল হেওরত। তাহলে ডেনমার্কের রাজা হ্রদগার তিনি বৃদ্ধ বয়সে একটি মিডল বানান, যার নাম ছিল হেওরত। তো এই হেওরতের মধ্যে রাজা, তার সৈন্য সামন্ত সবাই এসে এখানে খাবার খেতে পেত, গান শুনতো এবং এখানে ওয়াইন বা সুরা পান করতে পারত। তো এই স্থলে অর্থাৎ এই হেওরটে যে গান চলতো, সেই গান কিন্তু গ্রেন্ডেলে ভালো লাগতো না। সে কারণে গ্রেন্ডেল এই হেওরটে আসতো এবং আসার পর সেখানে লন্ডভন্ড করে দিয়ে মানুষদেরকে ধরতো এবং খেয়ে নিত। তো প্রতিদিন এরকম চলায় প্রায় 12 বছর এরকম চলছিল। এই ঘটনা ডেনমার্ক থেকে ছড়িয়ে গিটে গিয়ে পৌঁছালো। তো এই গিটে বাস করত তো এই গিটে বাস করত বিয়ল এবং তার বাবা। বিয়লফের বাবা ছিলেন হদগারের একজন ভালো বন্ধু। তো বিয়লফের বাবার কাছ থেকে যখন বিয়ল এই ঘটনাটি শুনলো, তখন সে ভাবলো আমি ডেনমার্কে যাব এবং রাজা হদগারকে ওই গ্রেন্ডেলের হাত থেকে মুক্তি করব। তো এই কথা ভেবে বিয়ল তার 14 জন সঙ্গী নিয়ে ডেনমার্কে গিয়ে পৌঁছালো। ডেনমার্কে পৌঁছানোর পর সেখানে রাজার অতিথিশালায় সে থাকলো এবং রাত্রে হেওরটে গিয়ে সে রাত কাটায় ভাবলো। সে কারণে সেই রাত্রে রাজা তার সৈন্য সামন্ত এবং সমস্ত কিছু নিয়ে সেখানে আবারও গান, ওয়াইন সমস্ত কিছু পান করতে থাকলো। এরপর যখন রাত গভীর হয়, তখন বিয়ল তার 14 জন যে কম্পিনিয়ন ছিল, সঙ্গী ছিল, তাদেরকে বলেছিল যে তোমরা কেউ ঘুমোবে না, সবাইকে জেগে থাকতে বলেছিল। কিন্তু তারা অনেকেই ঘুমিয়ে পড়েছিল। সে কারণে যারা সামনে ছিল তাদেরকে ধরে গ্র্যান্ডেল খেয়ে নিয়েছিল। ঠিক বেরিয়ে যাওয়ার সময় বিউল পেসে গ্র্যান্ডেলকে ধরলো এবং ধরে তার অঙ্গ প্রত্যঙ্গ খেতে শুরু করে দিল। তো বিউল তার একটি হাত ছিঁড়ে নিয়ে সেই হেওরটের দরজায় টাঙিয়ে রেখে দিল। এদিকে গ্রেন্ডেল হাত ছেঁড়া অবস্থায় সমুদ্রের মধ্যে চলে গেল এবং তার মার কাছে গিয়ে সে মারা গেল। এদিকে ডেনমার্কবাসী সকালে উঠে যখন দেখলো যে গ্রেন্ডেল মারা গেছে এবং তার হাত হেওরটের সামনে ঝুলছে, তারা আনন্দে মেতে উঠল। ঠিক সেই দিন রাত্রে গ্রেন্ডেলের মা গ্রেন্ডেলের প্রতিশোধ নেওয়ার জন্য আবার সেই হেওরটে এলো। হেওরটে এসে আবারও সে তাণ্ডব চালালো, মানুষকে ধরে খেতে লাগলো। এখানে আবারও বিয়ল পেসে গ্রেন্ডেলের মাকে হত্যা করলো। তো এইভাবে বিয়ল গ্রেন্ডেল এবং গ্রেন্ডেলের মাকে মেরে ডেনমার্কবাসীদের এদের হাত থেকে মুক্তি দিল।
এরপর বিয়ল ডেনমার্ক থেকে গেটে তার নিজেদের দেশে চলে যায়। সেখানে তার কাকা হাইজেলে বাস করত। তিনি ছিলেন সেখানকার রাজা। তো তিনি চেয়েছিলেন বিয়লকে সেখানকার রাজা করতে, কিন্তু হাইজেলিকের একজন ছেলে ছিল। তো সে কারণে বিয়ল রাজা হতে চাইছিল না। কিন্তু কয়েক বছর পর এই হাইজেলিকের ছেলে মারা গিয়েছিল। সে কারণে বিয়ল সেখানকার রাজা হয়ে যায়। রাজা হয়ে যাওয়ার পর প্রায় 50 বছর পর আবারও একটি উপদ্রব শুরু হয়। এখানে আর গ্রেন্ডেলের মার মতো মনস্টার নয়, এখানে আবার উপদ্রব শুরু হয় একটি ড্রাগনের। এই ড্রাগন গিটের অপোজিট পাশে অর্থাৎ বিপরীত দিকে পাহাড়ের পেছনে থাকতো। সেখানে সে একটি সম্পদ রেখেছিল। এই সম্পদ মানুষজন চুরি করে নিয়ে আসে। তো সেই সম্পদ উদ্ধারের উদ্দেশ্যে ড্রাগন সেখানে উপদ্রব চালায়। এই ড্রাগনকে মারতে বিয়ল তার সৈন্য সামন্তদের পাঠায়, কিন্তু তারা এই ড্রাগনকে মারতে পারে না। এই ড্রাগনকে মারার জন্য বিয়ল নিজে আসে এবং এই ড্রাগনের সঙ্গে মারাপিট করে এবং শেষে এই ড্রাগনকে বিয়ল হত্যা করে। কিন্তু এই ড্রাগনকে হত্যা করার সময় তার শরীরে একটি বড় ক্ষত তৈরি হয় এবং এরপর এই ক্ষত থেকে বিয়ল মারা যায়। তো এইভাবে আমাদের বিয়ল পোয়েমটি এখানে শেষ হয়ে যায়। এটি প্রাপ্তির কোডের 4 গুণ বেশি কার্যকরী। পারদন ট্যাক্স টুথপেস্ট ব্যবহার করুন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আমরা আলোচনা করতে Hello viewers, welcome to my channel Learning Sukanta Shahan. Hope you are well. Today in this video, I am going to cover one of the oldest part or one of the oldest topics of English literature, that is Bill. Now, if you are a student of English literature and you don't know about what is Bill and what it's dealing with, then it's a bit of shame. তো এই জন্যই আমি ভাবলাম যে তোমাদের বিউলফের যে স্টোরিটা রয়েছে, যে বেসিক একটা মানে স্টোরি লাইনটা যে রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যায়। দেখো, তোমরা তো পরীক্ষার জন্য অনেক রকম কোয়েশ্চেন তৈরি করে থাকো, মানে বিউলফ অ্যাজ আ হিরোইক পোয়েট্রি বাই থিম এন্ড টেকনিক্স, বা এই যে সোশিও ইকোনমিক অ্যাসপেক্টস গুলো রয়েছে, বা একে অ্যাংলো সাকশন পোয়েট্রির সাথে মানে বিভিন্ন রকম যে সমস্ত, বা প্যাগানিজম যে ব্যাপারগুলো, এইগুলো তো তোমরা বিউলফে তৈরি করেইছো। কিন্তু সাধারণত এগুলো দেখতে গিয়ে আমরা ওভারলুক করে দেখি না বিউলফের স্টোরিটা কি ছিল। সেটা আমরা অনেক সময় কিন্তু পড়ি না। বিশেষ করে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি তো পড়তে পারিনি সত্যিকারে বলতে। কি ছিল কি কিছুই জানি না, না জেনে কেমন করে জানি না কিভাবে পরীক্ষা দিয়ে দিয়েছি। ফার্স্ট ইয়ারে ছিল একেবারে নতুন প্রথম যে টপিক। তো সেই জন্যই তোমাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য আজকের এই ভিডিওটা। তো তাহলে আমি গল্পটা বলবো। তো তার আগে কিছু টপিক জেনে নেওয়া দরকার। ফার্স্ট হচ্ছে গিয়ে এইটা টিউটনিক লিটারেচার হচ্ছে গিয়ে একটা নিদর্শন, ফার্স্ট নিদর্শন যাকে বলে। এইটা 3182 লাইনের একটা কবিতা, বিশাল বড় একটা কবিতা, হিরোইক কবিতা। এইটা মোটামুটি 975 থেকে 1025 খ্রিস্টাব্দের মধ্যে লিখিত হয়েছে। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বলার, যে এটা কিন্তু নন খ্রিস্টান একটা কবিতা, মানে প্যাগান মূলত, মানে খ্রিস্টিয়ানিটির বাইরে যারা তাদেরকে তো প্যাগান বলা হয়। তো এটা মোটামুটি এর মধ্যে একটা প্যাগান ট্রেট রয়েছে। আর এটা মোটেও কিন্তু ইংলিশ লিটারেচারের অংশ নয়, কিন্তু যেহেতু ইংল্যান্ডের সাথে যোগাযোগ রয়েছে সেই জন্য এটাকে ওল্ড ইংলিশ লিটারেচারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আরো যেটা বলার, যে লাইনগুলো অ্যালিটারেটিভ সম্পূর্ণ। আর হচ্ছে এই যে স্টোরি লাইনটা, সেই স্টোরি লাইনটা
হচ্ছে 6th সেঞ্চুরির মোটামুটি ভাবে বর্ণনা করা হয়। মানে গল্পটা হচ্ছে কি 6th সেঞ্চুরি, আমরা বুঝতেই পারছো মোটামুটি 500 সাল থেকে 599 সাল এই সময়কার। তাহলে এই সময়টা কেমন ছিল সেই সময় অনুযায়ী যে গল্পটা, সেই গল্পটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। এখানে মূলত স্ক্যান্ডিনেভিয়া যে অঞ্চলটা, সেই স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের কথাই বলা হয়েছে। এবার চলো তাহলে এই যে ক্যারেক্টার্স গুলো রয়েছে, মানে অর্থাৎ চরিত্রগুলো রয়েছে বিউলফে, তাদের সম্বন্ধে জেনে নিই। প্রথমে মেইন যে সমস্ত ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলো জেনে নিই। প্রথমে রয়েছে বিউলফ। সে হচ্ছে আমাদের হিরো গল্পে। সে একজন গেইটিশ হিরো। গেইটিশ মানে গেইট যে জাতি ছিল সেই গেইটদের একজন যোদ্ধা, একজন নায়ক যাকে বলে। এরপরে রয়েছে সেই যে গেইটদের যে সম্রাট, সেই সম্রাট তার নাম হচ্ছে হাইগেলাক, ওকে, বা হিগেলাক যাকে বলা যায়। সে আবার বিউলফের আঙ্কেলও, এবং সে গেইটদের রাজা। এরপরে তার ওয়াইফ অর্থাৎ হিগেলাকের ওয়াইফ হচ্ছে হিট। সে হচ্ছে গেইটদের রানী। তারপরে বিউলফের বাবা ইকথিউ। ইকথিউ এর যদিও আমরা কিন্তু কোনো রকম বর্ণনা পাবো না, মাঝে মাঝে আমরা তার কথা উল্লেখ পাবো বিউলফের কথাতে। ঠিক আছে, এবার আমরা অন্যদিকে চলে যাই। আরো রয়েছে যে সমস্ত মূল চরিত্র, তারা হচ্ছে গিয়ে কিং রদগার। রদগার হচ্ছে ডেনমার্কের রাজা। ঠিক আছে, তার ওয়াইফ ওয়েলদিউ। আনফর্থ নামে একজন ব্যক্তি, সে হচ্ছে রদগারেরই একজন সহযোদ্ধা এবং তার সভার মানে রাজসভার একজন অংশ বলা যায়। সে, তার সাথে বিউলফের একটু বনিবনা ঘটবে, মলমালিন্য থাকবে ব্যাপারটা। এছাড়া এইশিয়ার রয়েছে, বা এইশিয়ার যাকে বলা যায়, সে হচ্ছে রদগারের একজন অ্যাডভাইজার, একজন উপদেষ্টা, যাকে গ্রেন্ডেল নামক যে রাক্ষস, তার যে মা, তাকে খেয়ে ফেলবে। এছাড়া চরিত্র আর রয়েছে আম, গ্রেন্ডেল নামে একটা রাক্ষস। গ্রেন্ডেলের মা, সেও একজন রাক্ষসী। আর ড্রাগন, একটা ড্রাগন রয়েছে যার সাথে বিউলফের শেষ যুদ্ধ হবে বয়সকালে, এবং তাতে সেই ড্রাগনকে খুন করবার পর, ড্রাগনকে হত্যা করবার পর বিউলফ নিজেও মারা যাবে। তো এইরা হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে এই যে বিউলফ যে হিরোইক পোয়েট্রিটা, তার চরিত্র কয়েকটা। এছাড়া আরো অনেক ছোট ছোট চরিত্র রয়েছে। ব্রেকা নামের একটা চরিত্র রয়েছে, ছোটবেলা মানে তার বন্ধু বলা যায়, বিউলফের বন্ধু, যার সাথে একটা সুইমিং কম্পিটিশন হয়েছিল বিউলফের। তো এরকম আমরা অনেক ছোট ছোট ক্যারেক্টার পড়বো, যখন আমরা গল্প বলবো তখনই আমরা জানতে থাকবো। তাহলে এবার আমরা গল্পতে চলে যাই। তো গল্পের শুরু হচ্ছে ইনমিডিয়াস রেস, যেমন করে সাধারণত যে কোনো মহাকাব্য শুরু হয়ে থাকে। ইনমিডিয়াস রেস অর্থাৎ মাঝখান থেকে, কোনো কিছু একদম শুরু থেকে শুরু না। কারণ আমরা ক্যারেক্টার পড়ার সময় আমরা জেনেছিলাম যে শিল শিফসন, যে তিনি প্রথম ডেনিশ যে কিং মানে রুলারদের লাইন, যে সেই লাইনটা শুরু করেছিলেন। কিন্তু আমরা তার কথা প্রথমে পাচ্ছি না, আমরা পাচ্ছি বিউয়ের কথা। বিউ নামে যে সম্রাট, সেই বিউয়ের কথা পাচ্ছি, এবং বিউয়ের পরে হাফডেন, সে সিংহাসনে বসছে, এবং হাফডেনের পর তার ছেলে রদগার সিংহাসনে বসছে, ডেনমার্কের সিংহাসনে বসছে। তো এই যে রদগার, সে কিন্তু তার প্রভাব প্রতিপত্তি যথেষ্ট ছিল, এবং বেশ ভালো পরিমাণ সম্পত্তি সে অর্জন করতে পেরেছিল। এবং সেইটার জন্য সে কি করে, ইউরোপে একটা মিড হলের স্থাপনা করে। মিড হল অর্থাৎ একটা বৈঠকখানা, বাংলায় গিয়ে বলতে গেলে বলা যায়। সেই বৈঠকখানায় তারা কি করতো, বিভিন্ন আমোদ প্রমোদ করতো, গান বাজনা করতো, এবং যদি কোনো মানে যোদ্ধাকে বা সৈন্যকে কোনো পুরস্কার কিছু দেওয়ার থাকতো, সেখানে তারা সেটা দিত। তো সে কি হয় না, সেই সেখানে তারা বিভিন্ন রকম আলাপ আলোচনা বা আনন্দ করতে থাকে। তো এরই পাশে একটা সোয়াম্প বা একটা বদ্ধ জলাশয় যাকে বলে, এরকম একটা ছিল, যেখানে গ্রেন্ডেল নামে এক রাক্ষস বাস করতো। সে কি হয়, একদিন যখন এরকম তারা আনন্দ করছে, মানে রদগার এবং তার যে যোদ্ধারা, সহযোদ্ধারা, তারা মিলে যখন আনন্দ আমোদ প্রমোদ করছে, তখন সেই আওয়াজ গ্রেন্ডেলের মোটেও পছন্দ হয় না, এত চিৎকার চেঁচামেচি, এবং সেখান থেকে সে উঠে আসে। উঠে এসে হিওরোতে আক্রমণ করে, এবং হিওরোতে আক্রমণ করে তাদেরকে ধরে ধরে জ্যান্ত জ্যান্ত খেতে থাকে। এবার তখন কিন্তু তাদের বিরুদ্ধে রদগার পেরে ওঠে না। রদগার কিন্তু মানে লড়াই করতে সমর্থ হয় না। তো যাই হোক, তাকে মুখ বুঝে সহ্য করে নিতে হয়। এইভাবে এইভাবে চলতে হয়, চলতে থাকতে হয়, এবং প্রায় 12 বছর তার এই অত্যাচার, এই যে গ্রেন্ডেলের অত্যাচার, তাদেরকে সহ্য করতে হয়। তো এবার আমরা অন্যদিকে কি দেখতে পাচ্ছি, অন্যদিকে গেইটদের যে গেইটদের সাম্রাজ্যে সেই সময় সিংহাসনে বসেছেন হাইগেলাক, এবং তার ওয়াইফ হচ্ছে হিট। হাইগেলাকের ভাগনা বলা যায়। সে হচ্ছে বিউলফ। বিউলফ কিন্তু বেশ একজন শক্তিশালী একটা মানে যোদ্ধা যাকে বলে। সে হচ্ছে গেইটদের হিরো। তার মানে বিশাল শক্তি, তার হাতে, একটা হাতেই প্রায় 30 জনের পরিমাণ শক্তি রয়েছে, এমন সে শক্তিশালী একজন ব্যক্তি। তো সে কি করে,
সে শুনতে পায় যে রদগার খুব সমস্যায় রয়েছে, এরকম গ্রেন্ডেল নামে এক রাক্ষস তাকে খুব অত্যাচার করছে। তো এবার রদগারের ব্যাপারে শোনার পেছনে কারণ রয়েছে যে বিউলফের যে বাবা ইকথিউর কিন্তু খুব ভালো একজন বন্ধু ছিলেন রদগার, আর রদগার একসময় ইকথিউকে কিন্তু একটা হেল্প করেছিলেন। তো বিউল ভাবলো যে যাক, এটা একটা ভালো সময় এসেছে, নিজের যেমন সম্মানও অর্জন করা হবে, তেমন বাবার যে একটা ঋণ রয়েছে, মানে রদগারের একটা বাবার উপরে যে ঋণ রয়েছে সেই ঋণটাও পরিশোধ করা হবে। তো সেই জন্য সে হাইগেলাকের কাছে মানে পরামর্শ এবং তার অনুমতি নিয়ে সে কিন্তু মানে যাত্রা শুরু করলো, সমুদ্র যাত্রা, যে সে ডেনমার্কে আসবে এবং রদগারকে হেল্প করবে। তো সে কিন্তু এখানে বলে রাখা দরকার যে বিউট কিন্তু কথা খুব ভালো বলতো, একটা খুব সুন্দর কথা বলার তার ক্ষমতা ছিল। তো সে যখন ডেনমার্কে এসে উপস্থিত হয়, তো সেখানে যে দ্বাররক্ষী ছিল সে দ্বাররক্ষী তাকে আটকায়, যে সে জিজ্ঞাসা করে কি জন্য সে এসেছে। তো সে খুব ভালোভাবে কথা বলে তাকে জানায় যে সে রদগারে হেল্প করবার জন্য এসেছে, এবং তার কথাতে সন্তুষ্ট হয়ে সেই রক্ষী কিন্তু তাকে রদগারের কাছে নিয়ে আসে। তখন রদগারের কাছে যখন সে তার বিউট নিজের পরিচয় দেয়, তখন তো রদগার তাকে চিনতে পারে যে বাহ, আমার মানে ছোটবেলারই বন্ধুর এক ছেলে এসেছে। তো বিউট তখন তাকে বলে যে আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি, গ্রেন্ডেলের সাথে আমি একাই যুদ্ধে মানে পেরে উঠবো, আমার আর অন্য কারো দরকার পড়বে না, এমনকি কোনো অস্ত্র শস্ত্রেরও দরকার পড়বে না। তো সেটা শুনে রদগারও খুশি হয় এবং তাকে পারমিশন দেয় যে ঠিক আছে, তুমি সেদিন সেই রাত্রিটা ইয়োরাটেই থাকো এবং যদি পারো গ্রেন্ডেলের সাথে যুদ্ধ করো। তো ইতিমধ্যে আনফার্ট নামে এক ব্যক্তি, যে হচ্ছে রদগারেরই একজন সহযোদ্ধা, সে একটু টন্ট করে বিউজকে, এবং বিউজকে টন্ট করে বলে যে হ্যাঁ, তোমার দ্বারা কোনো কিছু হবে না, তুমি তো ছোটবেলায় ব্রেক নামে তোমার বন্ধুর কাছে সুইমিং কম্পিটিশনে হেরে গিয়েছিলে, তাহলে কি আর পারবে। তো তখন তাকে চ্যালেঞ্জ করে এবং চ্যালেঞ্জ করে বলে যে না ঠিক আছে, আমি দেখছি পারি কি পারি না। তো যাই হোক, এইভাবে রাত্রেবেলা সেখানে থেকে যায়। তো প্রথমে যখন মানে ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রেবেলা দেখে তাদেরই একজনকে, রাত্রেবেলা কিন্তু গ্রেঞ্জেল সেখানে আসে এবং এসে তার মধ্যে যে 15 জন তারা রওনা দিয়েছিল, মানে এসেছিল তার বন্ধুরা, তাদের মধ্যে একজনকে কিন্তু প্রথমে গ্রেঞ্জেল ধরে খেয়ে ফেলে। এবং তখন ঘুমের নাটক করে কিন্তু আহ যে বিউস সে পড়ে থাকে, এবং যখন বিউসকে সে এবার গ্রেন্ডেল ধরে, তখন কিন্তু এবার উল্টে বিউসও কি করে, তার হাতটা চেপে ধরে গ্রেন্ডেল। এবার এই মুহূর্তে তখন সেই ইয়েতে গ্রেন্ডেল খুব ভয় পেয়ে যায় এবং পালাতে চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারে না। তখন এমন শক্ত করে সে ধরেছিল বিউস, আগেই বললাম যে বিউস খুব শক্তিশালী ছিল, তো বিউস এমন শক্ত করে তাকে ধরেছিল যে মানে তার কাঁধ থেকে তার হাতটা খুলে বেরিয়ে যায়, এবং সে ব্যথায় প্রচন্ড কাতর হয়ে দৌড়তে থাকে এবং তার জলাশয়ে গিয়ে ঢুকে যায় এবং সেখানে গিয়ে সে মারা যায়। এবার এই হাতটা সে কি করে না, রদগারকে প্রেজেন্ট দেয়, যদিও তার ইচ্ছা ছিল যে সে তার কাটা মুন্ডুটা প্রেজেন্ট দেবে, কিন্তু সেটা সে পেরে ওঠে না, কারণ সে পালিয়ে যায়। এবং সেই যে কাটা হাতটা, সেটা সেখানে সেই যে মিড হলটা, সেই হিওরটের মিড হলে সেটা টাঙানো হয়, এবং কারণ সেটা একটা ট্রফি হিসেবে সেখানে দেখানোর জন্য। তো এই জন্য কি করে রদগার তাকে তার খুব প্রশংসা করে তার সে উদ্দেশ্যে, মানে সেদিন তার পরের দিন একটা পার্টি থ্রো করা হয়। তো ফার্স্ট এপিসোড যেটা, সেই ফার্স্ট এপিসোড কিন্তু এখান থেকে শেষ হয়ে যায়। এবার এই জায়গাতেই আমাদের যে সেকেন্ড এপিসোড, যে গ্রেন্ডেলের মায়ের সাথে বিউলফের যুদ্ধ, সেই সেকেন্ড এপিসোডটা শুরু হয়। সেকেন্ড এপিসোডে দেখানো হচ্ছে যে পরের দিন যখন আবার সেই আমোদ প্রমোদ, মানে তার উদ্দেশ্যে যে পার্টিটা থ্রো করা হয়েছিল, তার মানে জয়ের উদ্দেশ্যে বিরুদ্ধে, তো সেটাতে আবার সেই নাচ গান চলতে থাকে। এবং রাত্রেবেলা তারা যখন সেখানে ঘুমোয়, তখন কি হয়, সরি, তখন কি হয় না, গ্রেন্ডেলের যে মা, সেই তার ছেলের মৃত্যুর বদলা নিতে তাদের উপরে আক্রমণ করে, এবং আক্রমণ করে সে কি করে, সেই যে হিওরাটে আসে এবং সবার আগে এসচিয়ার বা এশিয়ার যাকে বলা হয়, সেই যে মানে তার যে উপদেষ্টা রদগারের, তাকে ধরে খেয়ে ফেলে। তো তখন এবং সে পালিয়ে যায় সেখান থেকে, গ্রেন্ডেলের মা সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। তখন কি হয় না, বিউলফ তার পেছন পেছন মানে পিছু নিলেও সে কিন্তু তাকে ধরতে পারে না, সে কিন্তু জলাশয়ের মধ্যে গিয়ে লুকিয়ে যায়। এবার তার পরের দিন যখন সকালবেলা হয়, তো তার পরের দিন সকালবেলা তারা সেই জলাশয়ের ধারে গিয়ে জমায়েত হয়, এবং তারা ঠিক করে যে বিউলফ সেখানে একাই যাবে এবং একা গিয়ে সেই তার সাথে লড়াই করে মানে তাকে পরাস্ত করবে। এই সময় আনফার্ট তাকে তার যে নিজের যে তরোয়ালটা রান্টিং, সেই রান্টিংটা দেয়, এবং তাদের মধ্যে আবার একটা শর্ত বোঝাপড়ার কাজ থাকে। তো
তো যাই হোক, এবার বিউলফ কি করে, লাফ দিয়ে জলের মধ্যে মানে সেই পুকুর যে সেই জলাশয়টা, সেই জলাশয়টাতে লাফ দেয় এবং একটা বেশ যে জলের যে সমস্ত ভয়ানক ক্রিচার গুলো ছিল, জন্তুগুলো, তার সাথে বিউলফের খুব লড়াই হয় এবং শেষ মুহূর্তে একদম নিচের দিকে যখন সে পৌঁছয় সেই জলাশয়ে, সেখানে গ্রেন্ডেলের মা তাকে টেনে তার গুহাতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কিন্তু মানে বিউলফের সাথে ভীষণ একটা যুদ্ধ হয়। যদিও প্রথম দিকটাতে কিন্তু বিউলফ পেরে উঠছিল না। গ্রেন্ডেলের মা, সে অত্যন্ত শক্তিশালী, তার বুকের উপরে চড়ে বসে থাকে, একটা ছোট খাঞ্জারের সাহায্যে খুন করতে উদ্যত হয়, কিন্তু সে গ্রেন্ডেলের মা পেরে ওঠে না। এই সময় ঠিক বিউলফের চোখ যে দেওয়ালের উপরে একটা তরোয়াল ঝুলানো ছিল এবং সেই তরোয়ালটা দিয়ে কোনো অসুরকে নিধন করবার একটা সেই তরোয়াল ছিল এবং সেই তরোয়ালটা সে হাতে নেয় এবং সেই তরোয়াল দিয়ে গ্রেন্ডেলের মায়ের গলা কেটে দেয়। এভাবে গ্রেন্ডেলের মাকে সে পরাস্ত করে এবং সে সেই গুহার মধ্যে দিয়ে আরো যখন যায়, সেখানে গিয়ে সে গ্রেন্ডেলের বডিও দেখতে পায় এবং তার ইচ্ছে ছিল যে গ্রেন্ডেলের মাথাটা কেটে প্রেজেন্ট করবে। সেই জন্য সে কি করে না, গ্রেন্ডেলের মাথাটা কাটে এবং গ্রেন্ডেলের রক্ত তখনও এত গরম ছিল, সেই যে তরোয়ালটা, আনফার্থের যে তরোয়াল, সেই তরোয়ালের ব্লেডটা সেটা পুরোপুরি গলে যায়, এত গরম ছিল গ্রেন্ডেলের রক্ত। তো সেই যে কাটা মুন্ডটা, সেই কাটা মুন্ডটা নিয়ে সেই জলের উপরে উঠে আসে এবং উঠে এসে সেই মুন্ডটা ইয়ের কাছে, রডগারের কাছে প্রেজেন্ট করে। তো এতে তো রডগার যার পণ্যায় খুব খুশি হয় এবং তাকে প্রচন্ড প্রেজেন্ট দেয় এবং প্রেজেন্ট গিফট দেয়, তার জন্য গান তৈরি করা হয় এবং তার যে গাথা, তার উদ্দেশ্যে সেই গাথা গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং তাকে প্রচুর 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 পরিমাণে গিফট দিয়ে তার দেশে ফেরত পাঠানো হয়। এবং ফেরত পাঠানোর সময় একটা জিনিস বলে যে, দেখো, প্রচন্ড অহংকার করো না, তোমার যে গিফট গুলো তারা সেগুলো তুমি সবার মধ্যে বিতরণ করো। তো এইটা এখানটায় আমাদের যে সেকেন্ড এপিসোডটা, গ্রেন্ডেলের মায়ের সাথে যুদ্ধ, সেটা শেষ হচ্ছে। এরপরে আমাদের থার্ড এপিসোড শুরু হয়। এদিকে এবার কি হচ্ছে, যখন সে দেশে ফিরছে বিউলফ, সে বিউলফ তো প্রচুর পরিমাণে গিফট নিয়ে এসেছিল। সেই গিফট গুলো সে কি করছে না, তার দেশের রাজা, অর্থাৎ তার যে মামা বলা যায়, সেই হাইগেলাকের হাতে তুলে দিচ্ছে এবং হাইগেলাক কি করছে, তার বিনিময়ে মানে যারা যারা গিয়েছিল তাদেরকেও যেমন দিচ্ছে এবং বিউলফকেও অনেক গিফট দিচ্ছে সেখান থেকে। তো এইভাবে এরপরে কি হয় না, হাইগেলাক যখন যুদ্ধযাত্রা করে এবং সেখানে গিয়ে সে মানে শত্রুর হাতে পরাজিত এবং নিহত হয় একসময়। তো এরপরে হাইগেলাকের যে ছেলে, সে সিংহাসনে বসে, কিন্তু সে নাবালক থাকে, সেও পেরে ওঠেনি এবং সেও একসময় মারা যায়। তারপরে সিংহাসনে বসে বিউলফ নিজে। এরপরে বিউলফ সিংহাসনে বসে কিন্তু 50 বছর সুশাসন করে, অত্যন্ত মানে খুব ভালো শাসন করে সে এবং সেখানে শাসন করবার পর সে যথেষ্ট বৃদ্ধ হয়ে যায়। এবার এই সময় কি হয় না, তার রাজ্যে কিন্তু একটা ড্রাগন থাকতো, একটা গভীরে আম, আম, একটা হ্রদের মধ্যে একটা ড্রাগন থাকতো। সেই ড্রাগনের কিন্তু বেশ ভালো পরিমাণে একটা সম্পত্তি ছিল এবং তারই একটা কি করে না, তার একটা চাকর বলা যায়, মানে একটা চোর সেখানকার, আহ বিউলফেরই, সে বিউলফের রাজ্যের একটা চোর, সে গিয়ে সেখান থেকে একটা কাপ চুরি করে নেয়। তার যে মানে জিনিসপত্রগুলো ছিল ড্রাগনের, সেই জিনিসপত্রগুলোর মধ্যে থেকে একটা কাপ চুরি করে নেয় এবং সেই আহ, তার যে সেই জন্য সেই ড্রাগনটা খুব রেগে যায় এবং রেগে গিয়ে সে কি করে না, সামনে যাকে পায় তাকেই তার তেজে জ্বালিয়ে দিতে থাকে, মানে আগুনে ছারখার করে দেয় পুরো। মানে স্ক্যান্ডিনেভিয়ার মানে গেটদের মধ্যে, গেট ল্যান্ড যেটা ছিল, সেই গেট ল্যান্ডে পুরো অতিষ্ঠ মানে করে ফেলে, সেই ড্রাগনটা আগুন জ্বালিয়ে নিতে থাকে এবং তাতে করে সেখানকার যে অধিবাসীরা ছিল, তারা খুব মানে সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তারা শরণাপন্ন হয় বিউলফের এবং বিউলফ ভাবে যে সে নিজেই, সে কিন্তু বুঝতে পারে যে তার অন্তিম সময় এগিয়ে এসেছে এবং তবুও সে ভাবে যে না, সে একাই যুদ্ধ করতে যাবে। যদিও তার সহযোদ্ধা যারা ছিল তারা বলে বাধা দেয়, কিন্তু সে একাই যেতে রাজি হয় এবং সে যখন তার যে লেকটা ছিল সেখানে গিয়ে পৌঁছয় যুদ্ধ করবার জন্য, তখন অন্যরা কিন্তু দূরে গিয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এই সময় যুদ্ধ করতে করতে মানে পেরে ওঠে না ঠিক, কিন্তু তাও তার যে অন্য সহযোদ্ধারা ছিল তারা কিন্তু কেউ এগিয়ে আসে না, সবাই পালিয়ে যায়। এই সময় একমাত্র তার যে একজন সহযোদ্ধা ছিল উইগলার, উইগলারই এগিয়ে আসে এবং উইগলার এগিয়ে এসে তারা দুজনে সেই ড্রাগনকে পরাস্ত করতে সমর্থ হয়। কিন্তু এর মধ্যে কি হয়, একটা খারাপ ঘটনা ঘটে যায়। সেই ড্রাগনটি কিন্তু বিউলফের কাঁধে কামড় বসায় এবং সেখানে তার বীজ দাঁতকে ভেঙে দেয় এবং ফলে কি হয়, তার শরীরে ড্রাগনটিকে হত্যা করতে সমর্থ হলেও
শেষ অবধি কিন্তু বিউল নিজে মারা যায়। এবং সে কিন্তু তখন উইগল্যাফকে পরামর্শ এবং উপদেশ দিয়ে দেয় যে যাতে তার পরবর্তীতে উইগল্যাফ সেই সিংহাসনে বসে গেটতে, এবং তার জন্য যেন একটা ভালো একটা পায়ের ব্যবস্থা করা হয়, এবং তার যে শবদাহ করবার পর সেই যে মানে ভস্মটা, সেই ভস্মটা নিয়ে যেন সে একটা স্তূপ আকারে সেটাকে মাটিতে কবর দেওয়া হয়। তো মানে তার যে পরামর্শ বা তার আদেশ অনুযায়ী সে উইগল্যাফ আসে, এবং উইগল্যাফ এসে খুব তিরস্কার করে যারা পালিয়ে গিয়েছিল, যে সমস্ত যোদ্ধারা, যে হ্যাঁ তোমরা যদি না পালিয়ে যেতে তাহলে হয়তো বিলস মারা যেত না। তো বিউফের মারা যাওয়াটা যেমন আহ অত্যন্ত করুণ ছিল এই দিক দিয়ে যে তারা তাদের সম্রাটকে হারালো, তার থেকেও বেশি ছিল ভয়াবহ, কারণ বিউফ তার জীবনকালে অনেক শত্রু তৈরি করে গিয়েছিল, মানে এত পরিমাণ সে যুদ্ধযাত্রা মানে করেছে, এবং যুদ্ধ থেকে প্রচুর পরিমাণে শত্রু তৈরি করে ফেলেছে। তো কি হয় না, এবার বিউফ মারা যাওয়ার ফলে তাদের দেশে কিন্তু তেমন সমর্থ আর যোদ্ধা কেউ থাকে না। এবার কি হবে, যারা শত্রু ছিল তারা তো যথেষ্ট তারা শক্তিশালী হয়েছে, এবার তারা তো চাইবে যে নিজেদের উপরে তাদের যে বদলাটা, সেই বদলাটা নেবার। তো সেই জন্য তারা দুঃখ করতে থাকে, কিন্তু যাই হোক, যে ফিউনারাল পায়ারটা সেই পায়ারটা খুব রাজকীয় ভাবে সম্পন্ন করা হয়, এবং তার যে ইচ্ছা অনুযায়ী তার যে ভস্যটা ছিল সেইটা নিয়ে কবর দেওয়া হয় সমুদ্র মুখ, মানে সমুদ্রের দিকে মুখ করা একটা স্তূপের উপরে, এবং সেখানে তার জন্য একটা মাউন্ডও একটা ইরেক্ট করা হয় আহ সেই তার স্মৃতিতে, যেটা বর্তমান মানে বলা হয় যে যেটা এখন অব্দি রয়েছে বিউফের সেই যে স্মৃতিটা। তো এই যে এই কবিতাটা এখানে শেষ হয়। বিউফ, আশা করছি তোমাদের ভালো লেগেছে গল্পটা। অনেকটাই ফেয়ারি টেলের মতন, কিন্তু ফেয়ারি টেলের উঠেও এটা একটা হিরোইক পোয়েট্রি হয়ে উঠছে, একটা রূপকথার গল্প থেকে একটা আম, জাতির একটা ব্যাপার, একটা জাতির যে ইতিহাস সেটা হয়ে উঠছে, কারণ এর মধ্যে শুধু রূপকথা একটা ড্রাগনের সাথে লড়াই বা অসুরের সাথে লড়াই তাই নয়, এখান থেকে আমরা কিন্তু তাদের যে টিউটনিকদের যে আম, তাদের সমাজ চরিত্র কেমন ছিল, তাদের ম্যানারিজম কেমন ছিল, বিহেভিয়ার্স কেমন ছিল, এইগুলো যেমন জানতে পারছি, তখনকার কিন্তু যে হিস্টোরিক্যাল ডেটাগুলো আমরা সেটাও কিন্তু জানতে পারছি। তো এই জন্যই কিন্তু বিউল একটা অন্যতম উদাহরণ হয়ে থাকছে ইংলিশ লিটারেচার তথা টিউটনিক লিটারেচারের। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ। আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন সবাই। तो हाय, एक बहुत इंपॉर्टेंट चीज का आज बात करनी। অ্যাটেন্ডেন্সে আছেন সবাই, সবাই ছবি তুলে দিয়ে দেন। গ্রুপে ম্যাম দেয়া আমি হয়েছে। আচ্ছা, কারণ এখানে বলছিলাম আইডি গুলো দিয়ে দেন। শামীম খান আপনার আইডি দিয়ে দেন, নুসরাত আইডি দিয়ে দেন। ম্যাম আমি একটু কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ, শাহরঞ্জু বলেন। যে আমাকে আপনি ক্যাম্পাসে যেতে বলছেন তা আহ, শনিবারের পিকনিক আমি রেজিস্ট্রেশন করেছি। কবে তো যাবেন? বৃহস্পতিবার ক্যাম্পাসে কবে আসা হবে আপনার? কথা শোনা যাচ্ছে না, বলেন। জি জি আমি শুক্রবারে যাব, এই শুক্রবারে বৃহস্পতিবার রাত্রে যাব, শুক্রবারে আপনার সাথে দেখা করে থিসিসের ব্যাপারে আলাপ করে আসবো। কোন শনিবার? এই শনিবার 2 দিন থাকবো ওখানে। মানে কবে? কালকের পরের দিন? জি জি পিকনিকের কাল- রেজিস্ট্রেশন করেছি, তো ট্যুরের কালকের রেজিস্ট্রেশন পরে করছি। ইউনিভার্সিটি খোলা নাও থাকতে পারে, কারণ আমাদের বিশ্ব ইজতেমা হইতেছে না। তো বিশ্ব ইজতেমার জন্য তো মনে হয় ইউনিভার্সিটি বন্ধ থাকবে। আর শনিবার দিন তো পিকনিক। পিকনিকে আমি যাব, তো পিকনিকের রেজিস্ট্রেশন করেছি। তাহলে পিকনিকে দেখা হবে, হ্যাঁ। তার আগে যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে যদি দেখা করা যায় তাহলে পরামর্শ নিতাম শুক্রবারে। ইউনিভার্সিটি আমার যাওয়া হবে না, অন্যরা যাবে নাকি, আপনি একটু কথা বলে দেখতে পারেন। শুক্রবারে না না আপনার বিশ্ব সাথে ইজতেমা তো ইউনিভার্সিটি অনলাইন করে দিবে, অফলাইন নাই। তা দেখ, কিন্তু আপনার সাথে ব্যক্তিগত কন্ট্যাক্ট করে দেখা করে আপনার কাছে পরামর্শ নিতাম থিসিসের ব্যাপারে। আপনি বলছিলেন আসার জন্য, তা এখন পিকনিকও যাচ্ছি, সেই জন্য একদিন আগে যে আপনার সাথে মিট করে আসতাম। একদিন আগে আমি কোথায় আমার সাথে মিট করবেন? আমি তো অফিসে যাচ্ছি না। তা তো বুঝলাম, আমি তো মানে বৃহস্পতি রাত্রে যেতাম। আপনি মিট না, আপনি পিকনিকে আসেন, তার পরের দিন আসে, পরের দিনও আপনার হবে না। আপনি কি ঢাকায় আরো থাকতে পারবেন? যদি ছুটি পাই রবিবারে, তা রবিবারে ছুটি নেবো। রবিবারও আমাদের ইউনিভার্সিটি বন্ধ। উম, আপনি এমন এই সময় আসলেন কেন?
আপনি আসবেন যেই সময়টাতে সব ঠিক আছে, পিকনিকের আগের দিন। আপনি কি আপনি ইউনিভার্সিটিতে কালকে আসতে পারবেন? কালকে না, বৃহস্পতিবার আসতে পারবেন? না, বৃহস্পতিবার আমি রাতে রাতে যাবো। আমি তো বৃহস্পতিবার অফিস করবো, অফিস করে যাবো। হঠাৎ করে এই জিনিসটা এভাবে করে করা উচিত হয় নাই। আপনি না 28 তারিখে আসার কথা ছিল। না, ওখানে পিকনিকে সবাই বলতেছে, ম্যাম, সারা ম্যাম বলছে আপনারা আসেন, এখানেও আপনি ম্যামদের সাথে দেখা করতে পারবেন, পরিচয় হতে পারবেন। আপনার কি রেজিস্ট্রেশন করা হয়েছে পিকনিকে? জি জি। আর তাহলে পিকনিকের দিনেই কথা বলে নিয়েন। তারপরে হ্যাঁ, আচ্ছা। picnic পরে আপনি একদিন আসিয়েন। আর আচ্ছা, তারপরে আরেকদিন যাবো। তারপরে হয়তো 15-20 দিন পরে আরেকদিন যাবো। হ্যাঁ, শুক্রবার যদি ইউনিভার্সিটি খোলা থাকে দেখা হবে, আর যদি ইউনিভার্সিটি খোলা না থাকে ফোনে ফোনে বা এরকম করে তো আসলে থিসিস হয় না। আপনাকে ওই লাইব্রেরিতে বসে ওখানে দেখতে হবে জিনিসটি কিভাবে থিসিস করছে, ঠিক না? জি। আর সারা ম্যাম বলছিল আপনি পিকনিকে আসেন, তাহলে সবার সাথে, সব স্যারের সাথে, ম্যামের সাথে পরিচয় হবে। তাহলে এই জন্য যাচ্ছি আর কি। ঠিক আছে, পিকনিকে আসেন। পিকনিকে আসলে আচ্ছা, দেখা হবে, কথা হবে। ওইখানে আচ্ছা, আপনি একটু করতে পারবেন যে কিভাবে করবেন। সারা আচ্ছা। ম্যাডামের সাথে আপনার থিসিসটা তাহলে হচ্ছে না, ঠিক তো? আপনার তো করতেই হ্যাঁ হবে হ্যাঁ, মাস্ট। আপনার সঙ্গে আপনাকেই দিয়ে দিচ্ছে আর কি, আমার সিলেক্টেড করে দিচ্ছে আপনার সঙ্গে। কিন্তু আপনাকে আপনি তো সুলতানের ড্রিম দিয়ে দিচ্ছে, আপনার পয়েন্ট দিয়ে দিচ্ছে, টাইটেল দিয়েছে সুলতানের ড্রিম, ওটা আমি পড়াশোনা করেছি আর কি। করছেন, বেগম রোকেয়া পড়াশোনা করা হচ্ছে হ্যাঁ আপনার? হ্যাঁ, জি, জি, আমি নোট করে রাখছি, গুগল থেকে সার্চ দিচ্ছি, আরো ইউটিউব থেকে দেখতেছি, পড়তেছি আর কি। আচ্ছা, খুবই ভালো, ওটা পড়তে থাকেন। তারপরে আপনার একটা দিন লাইব্রেরিতে আসতে হবে। লাইব্রেরিতে ওখানে আপনি ওইটা দেখলে তারপরে আপনি বুঝবেন যে কিভাবে করতে হবে। একটা দিন আপনাকে এই শুক্রবারে যদি ওপেন থাকে ইউনিভার্সিটি দেখা হবে তাহলে, ঠিক আছে? আপনি আসতেছেন যদি খোলা আচ্ছা, থাকে, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, আর মানে পিকনিকের দিন আমাকে একটু সময় দেন, তাও হবে। হবে। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ছবি তুলে বলছি সবাই ব্যস্ত পিকনিকের দিন থাকবে। আপনি, হ্যাঁ, হ্যাঁ, ব্যস্ত থাকবো, তারপর আপনার সংশ্লিষ্ট থাকলাম একটু, হয়তো একসাথে আমাকে নিয়ে একটু থিসিসের ব্যাপারে আলাপ করলেন, ওগুলো একটু তাহলে আগে যাবে, একটু সহযোগিতা হবে আর কি। আপনার বৃহস্পতিবারে আসলে খুব ভালো হতো। বৃহস্পতিবারে কোনোভাবে যদি আসতে পারতেন অনেকটা লাভ হতো আমাদের। আচ্ছা, ঠিক আছে, যদি ছুটি পাই তা যাওয়ার চেষ্টা হ্যাঁ, করবো। যদি ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ইফতেখার বলছিলাম ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম ওই মাস্টার ফার্স্ট মানে 1 ইয়ার এবং 2 ইয়ারের সবার সাথে নাসিম স্যার একটা মিটিং কল করেছেন, ওটা যদি আপনি একটু বলে দিতেন হ্যাঁ, সবাইকে। আজকে ঠিক 9টার সময় আপনাদের মাস্টার্সের একটা মিটিং আছে নাসিম স্যারের সাথে। তো অবশ্যই আপনারা থাকবেন। সেটার লিঙ্কটা হ্যাঁ, সেটার লিঙ্কটা আদর আপনি দিয়ে দিয়েন, ঠিক আছে? স্যার ম্যাম আমি গ্রুপে শেয়ার করে দিব। হ্যাঁ, গ্রুপে মনে হয় এটা সবাই। ম্যান্ডেটরি সবার জন্য আর কি জয়েন করাটা। এটা অলরেডি এখানে বোধহয় শেয়ার নাই না। স্যারের ওইটাই আমি আমি দিয়ে দিচ্ছি। ওই যে স্যার যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে ম্যাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছে অবশ্যই, নাজিম স্যারের সাথে। আপনারা জানেন অলরেডি এটা জি জি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছে আমাদের। হোয়াটসঅ্যাপে। এম এ 2 ইয়ার্স, MA 1 and 2 years দিয়ে দিছে। আচ্ছা, এই যে আমি আমার গ্রুপেও দিয়ে দিলাম স্যারের এটা সহ, ঠিক আছে? আপনারা হ্যাঁ, অবশ্যই আজকে থাকবেন এবং এই লিঙ্কও আছে 9টার সময়, ঠিক আছে? 9টার সময় কোনো ক্লাস আছে আপনাদের? ম্যাম ক্লাস ক্লাসগুলো ছিল, সম্পর্কে ওইটা একটু 10টাতে নেওয়া হয়েছে। ও, তাহলে তো সুন্দর হয়ে গেছে। 9টার সময় তাহলে আপনারা জি ক্লাসে জি ম্যাম। নাসিম স্যারের সাথে অবশ্যই থাকবেন। আর ইফতেখার সবকিছু ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। অ্যালাউন্স তো করে ফেলছেন, বাকিদের কি অবস্থা? সব ঠিক আছে? আমাদের পিকনিক ইনশাল্লাহ ভালো হবে। ইনশাল্লাহ ma'am, আমাদের অলরেডি যে টার্গেট আছে সেটা অলরেডি ফিল আপ হয়ে গেছে। বাট কয়েকজনের রিকোয়েস্ট হচ্ছে ডেটটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। হুম। আর অ্যালুমনাইদের তো আমি আপনাকে লিস্টটা অলরেডি এক্সেল শিটটা ফরওয়ার্ড করেছি মেইলে, আপনাকে আর এসএমএসটা। হ্যাঁ, এখানে কি এ, আকাশ আকাশ মন্ডল যে যত পাওয়া গেছে? আকাশ নামে একজনের রেজিস্ট্রেশন হয়েছে, বাট উনি যেটা নাম্বার দিয়েছে ওটা রং নাম্বার বলছে। আচ্ছা আচ্ছা, তো আমাদের ওটা meeting আসলে তাহলে হয়ে গেল। সবাই ভালো থাকেন। আদর তাহলে আমি সুন্দরভাবে আপনার কাছে শুনে নিব, ঠিক আছে? লাস্ট ওকে শিওর দিয়েন। ডেফিনেটলি ভালো থাকেন তাহলে সবাই। ম্যাম। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। শুক্রবারে কিন্তু ইউনিভার্সিটি খোলা থাকলে রঞ্জু আসতেছেন আপনি, ঠিক আছে? জি জি জি। এটা আপনি ইমেলে পেয়ে যাবেন যে খোলা আছে নাকি বন্ধ আছে, ঠিক আছে? আচ্ছা। ওকে, ভালো থাকেন। শুক্রবার খোলা থাকলে
খুব ভালো হবে, আপনার সাথে দেখা হবে, এটা দেখা না হলে আপনি তো নোটসটা নিতে পারবেন না, ঠিক না? আচ্ছা, ওকে, আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, খোদা হাফেজ।